দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। অনুমোদন ছাড়াই সিটি কর্পোরেশনের জমিতে মার্কেট গড়ে তুলেছেন রাজধানীর মোহাম্মদপুরের বিতর্কিত কাউন্সিলর সলিমুল্লাহ সলু। গণঅভ্যুত্থানের হত্যার দায়ে সলু গ্রেপ্তার হলেও থেমে নেই কাজ, বরং নির্মাণ শেষের আগেই দোকান প্রতি নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ লাখ টাকা। উত্তর সিটির সিইও জানান, ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর আগুন লাগলে প্রায় ৩০০ দোকান পুড়ে যায়। এরপরই তৎপর হয় প্রভাবশালীরা। ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক মেয়র ও সংসদ সদস্য। সে সময় মার্কেট নির্মাণের অনুমোদন না দেয়া হলেও শুরু হয় ভবন তৈরির কাজ। অভিযোগ আছে, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর প্রভাবে সরকারি জায়গায় গড়ে তোলা হয় এই ভবন। সামনে রাখা হয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি। ব্যবসায়ীদের অভিযোগ, অনুমোদন ছাড়া গড়ে তোলা মার্কেট ভবনটির নির্মাণ কাজও নিম্নমানের। তবে অভিযোগ অস্বীকার করেন প্রকৌশলী। না, ৩ তলা অনুমোদন হয় নাই, ২ তলারও অনুমোদন হয় নাই পর্যন্ত। উনি শুধু যে পাইলিং করছে ওইটা ১ তলার পাইলিং করছে কোনো রকমে। না, আমরা তো ওনার বয়ে কিছু বলতে পারিনি। সোজা কথা যেটা, উনি যা করে তাই ওনার উপর নির্ভর ছিল। দোতলার কোনো ডিসিশন হয় নাই। একবার তারা এখানে বললি পাইলিং হয়, যে আপনাকে যে বলছে যেই বলুক হয় সে জানে না, ভুল বলছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৩১৭ দোকানের পরিবর্তে নতুন ভবনে প্রায় ৬০০ দোকান তৈরির পরিকল্পনা করে প্রভাবশালীরা। ক্যামেরার সামনে কথা না বললেও পরিচয় গোপন করে ফোন করতেই বেরিয়ে আসে আসল তথ্য। জানান, ৩০ থেকে ৪০ লাখ টাকা দিলেই মিলবে দোকান বরাদ্দ। ২০ লাখের ভিতর হবে? না, এইসবের ভিতরে নাই কোনো রেট। এইসব রেট কতর ভিতরে, মানে আনুমানিক একটা বেশি ৩০-৪০ এর উপরে। দোতলায় কি একটা দোকান পাওয়া যাবে? দেখি এইসবটা কথা চলতেছে, আশা করি হতে পারে। মানে আনুমানিক কি ধারণা দেওয়া যাবে? তাহলে তো একটা প্রস্তুতি নিতাম। তো ৩৫ মতো আসবে আর কি, সব মিলে ৩৫ লাখ। আপনার লগে যোগাযোগ করলে হবে না? হ্যাঁ। উত্তর সিটির সিও জানান, কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোনো কনস্ট্রাকশনের অনুমতি সিটি কর্পোরেশন কিন্তু অফিসিয়ালি দেয়নি। তো এখন যেহেতু মার্কেট হচ্ছে, কি করে হচ্ছে এটা চেক করার জন্য আমরা ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি। তো আমরা সেই তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্ট পেলে বাকিটা আমরা বলতে পারবো এবং পরবর্তী অ্যাকশন আমরা নেব। শুধু নতুন ভবনে নয়, এই মার্কেটের পাশে ব্যবসা করতে হলে দোকান প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা সলুর লোকদের দিতে হতো বলে জানান ব্যবসায়ীরা। খরচ আছে দৈনিক ৫০০ টাকা নিচ্ছে, সবের থেকে নিচ্ছে কম বেশ করে। কেউ কাছে ৪০, ৩০, ৫০ এমন করে নিছে। দোকান বসানোর সময় টাকা দেওয়া লাগে নাই, কিন্তু কিছুদিন পরে নিছে আর কি। কিছুদিন পরে আমার কাছ থেকে ৫০,০০০ টাকা নিছিল কমিশনার সলোমিয়ার লোকে আর কি। দুর্নীতিবাজ কাউন্সিলরদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকে এই ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকায় মানুষ এখনো পানিবন্দী রয়েছেন, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি, জানাবেন যে বন্যায় ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মানুষ। তো এই ব্যাপারে তারা কতটুকু সহায়তা পাচ্ছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে? হাবিবা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে কিন্তু এখনো কিন্তু পানিবন্দী মানুষ রয়েছে 13,561টি কিন্তু আশ্রয় কেন্দ্র এখনো চালু রয়েছে এবং আশ্রয় কেন্দ্র কিন্তু প্রায় 70,000 মানুষ এখনো অবস্থান করছে। তো এখানে কিন্তু যে বন্যা পরবর্তী কিন্তু স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে, এখানে কিন্তু বন্যার রেশ এখনো কাটেনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার এখানে সভা করা হচ্ছে জেলা পর্যায়ের এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ডেকে, এবং এই পরিস্থিতি উত্তরণে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে যে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেছে প্রশাসনের কাছে যে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা এটি কিন্তু পুরোপুরি অচল হয়ে গেছে। সেই ব্যবস্থাটি কিন্তু পুনরায় চালু করার জন্য পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটি যদি চালু হয় তাহলে এখানকার মানুষ কিন্তু ভবিষ্যৎ বন্যা থেকেও মুক্তি পাবে, এখন যে পরিস্থিতি তা থেকেও মুক্তি পাবে। এজন্য জেলা প্রশাসন কিন্তু অনেক জায়গায় অভিযান চালিয়েছে, খাল পরিষ্কার করেছে, জলাশয় পরিষ্কার করেছে, এবং এছাড়া যারা পানি নিষ্কাশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধেও কিন্তু তারা একাধিকবার অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছে। এছাড়া এখানকার যে আপনাকে জানিয়ে রাখি, এখানকার প্রায় 85,000 মাছের ঘের বেসে গিয়ে কিন্তু 615 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু আপনার পানি সম্পদে ক্ষতি হয়েছে 48 কোটি টাকার মতো। এছাড়া কৃষিতে ক্ষতি হয়েছে 6,43 লাখ টাকার মতো। তো কৃষিক্ষেত্রেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে, এবং যে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তালিকা করছেন, সেই অনুযায়ী তারা অন্য জায়গা থেকে একেবারে আমনের বীজ এনে গাছ এনে তারা কিন্তু তা বিতরণ করবে। এছাড়া যারা কৃষিক্ষেত্রে পানি সম্পদে ক্ষতি হয়েছে তাদেরও তালিকা করা হয়েছে, তাদেরকেও প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে জেলা প্রশাসন কিন্তু যোগাযোগ করছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা একেবারে অচল হয়ে গেছে। অক্সফাম বাংলাদেশ গত কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করে, তাতে বলা হয়েছে যে এখানকার 90% বেশি মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং 48% মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। হাবিবা, ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। স্বপ্ন ছিল লেখাপড়া শেষে করবেন ভালো চাকরি, এরপর বাবা মায়ের জন্য তৈরি করবেন সুন্দর একটি বাড়ি, কিন্তু এই স্বপ্ন যেন চিরতরে স্বপ্নই রয়ে গেল মাদারীপুরের নাইমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমের মৃত্যুতে শোক নেমে আসে পুরো পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা পরিবার। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। নাইমুর রহমান নাইম ঢাকা গুলশান কমার্স কলেজের মেধাবী শিক্ষার্থী। টানাপোড়েনের সংসারে বাবা মায়ের সঙ্গে সংসারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতেন নাইম। স্বপ্ন দেখেছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাবেন, তবে তার আগেই নিভে গেল জীবন প্রদীপ। 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার রাজপথে নামে নাইম। সুস্থভাবে রাজপথে আন্দোলনে সরব হলেও বাড়ি ফিরেছিল গুলিবিদ্ধ লাশ হয়ে। সেদিন হাসপাতালে পড়ে থাকা অনেক লাশের ভিড় থেকে নিজের ছেলেকে বেছে নেয় নাইমের মা। পরে মঠের বাজারে নানাবাড়ি এলাকার মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে যেখানে স্বপ্নের বাড়ি করার ইচ্ছা ছিল নাইমের, সেখানেই দাফন করে পরিবার। পরিবারের বড় ছেলে ও উপার্জনক্ষম ছেলে হারিয়ে শোকে বিহ্বল বাবা মা। এমজেড হাসপাতালের ইমার্জেন্সি সেকশনের ওখানে পার্কিংয়ে লাশের সারি 8 থেকে 10টা লাশ ছিল, ওখানে রেখে দেয়। মায়ের বোধের কত কষ্ট, কত বেদনা, একমাত্র কারো সন্তানের মার বুক ধরে খালি নেওয়া। সরকারের কাছে আবেদন, আমার সন্তানের বিচার চাই। মেধাবী নাইম হত্যার বিচার চায় এলাকাবাসী। ওর অনেক স্বপ্ন ছিল ওর মায়ের একটা বাড়ি করে দিব। ওর মায়ের ডায়াবেটিস, সবসময় মায়ের ওষুধ, মায়ের যাবতীয় খরচও দিত। আর 2টা ভাই আছে, আর মা আছে, আর বাবা আছে, যারা যাতে সংসার জীবনে 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। সরকারের কাছে আমার এতটুকু আবেদন যেন ওর মা ভাই ওর পরিবারটা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, অতটুকু সুযোগ যেন সে করে দেয়। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নাইমের পরিবারের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। ইমরুল কায়েস, RTV। কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চলে। সকাল থেকে আশুলিয়ার জিরানি, বাইপাল, জামকড়া, নরসিংপুর ও জিরাবো এলাকায় কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এ সময় কারখানার শ্রমিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শিল্প পুলিশ জানিয়েছে সকাল থেকে শিল্প কারখানার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে আশুলিয়ার কাঠগড়া এলাকার সহ কয়েকটি স্থানের কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে। কারখানা এলাকার অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলেও জানায় তারা। রাজধানীর কারণ বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত 11টার দিকে কারণ বাজারের ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ার সময়
জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজিরা আসেন। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আমাদের উপরে হামলা করছে, ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য। ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন, আমরা আরো আহত হতাম। আমি একটা সংগঠনের লোক জড়িত, গ্যাঞ্জাম লাগছে, আমি ছুটাইতে গেছি, এটা আমার দোষ। ওরা ছুরি চাপাটি দা যা পারছে সব নিয়ে আসছে, আমাদেরকে সাইডে নেওয়ার ট্রাই করছে সিঙ্গেলে, যাতে আমাদেরকে মারতে পারে। রাজধানীর বাজারগুলোয় বাড়তির দিকে সবজি ও মাছের দাম। পরিবহন খাতে চাঁদাবাজির অনেকটা কমলেও সেই অনুযায়ী কমছে না নিত্যপণ্যের দাম। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি কমে যাওয়ার কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে সবজির দাম কমছে না। 50 টাকার উপরে বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, আলু 60 টাকা, করলা 80 টাকা, বেগুন 100 টাকা, পটল 50 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহের থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। সাইফুল, জানাবেন যে চট্টগ্রামের বাজার পরিস্থিতি আজকের কি অবস্থা দেখছেন? জি হাবিবা, যেমনটি বলেছেন, আমি চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা যদি বলে থাকি, কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন অজুহাতে কিন্তু পণ্যের দাম বৃদ্ধি করেছে। কোনোভাবেই কিন্তু আসলে পণ্য যে নাগালের ভিতরে আছে সেটি বলা যাবে না। ব্যবসায়ীরা জানিয়েছেন গত কয়েকদিনের বেশ বন্যাতে কিন্তু পণ্য সরবরাহ কম, সেই জন্য কিন্তু আসলে পণ্যের দাম খুব বেশি। এবং চট্টগ্রামের কিছু কিছু বাজারে কিন্তু 100 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। আমি যদি আজকের বাজার দরের কথা বলে থাকি তাহলে কিন্তু টমেটো বিক্রি হতে 160 টাকা থেকে 170 টাকা, ফুলকপি বিক্রি হতে 110 টাকা থেকে 120 টাকা, কাঁকরোল বিক্রি হতে 100 টাকাতে, মিঠা কাঁকরোল বিক্রি হতে তাও 100 টাকার মধ্যে, পটল বিক্রি হতে 80 টাকাতে, এবং একই সাথে শিম, যে 12 মাসি শিম, সেটা বিক্রি হতে প্রায় 200 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ বিক্রি হতে পাইকারিতে 115 টাকা থেকে 120 টাকার মধ্যে, এবং খুচরা বাজারে সেটা আর একটু কম দাম আছে। তবে এই যে সবজি, এগুলো কিছুটা আসলে বাড়তি কম দুটাই মিশ্রণই রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু সাগরে পর্যাপ্ত সরবরাহ রয়েছে মাছের। এরপরে কিন্তু মাছের প্রচুর দামে মাছ বিক্রি হচ্ছে, কোনোভাবেই যে আসলে কমবে সেটার লক্ষণ বোঝা যাচ্ছে না। ইলিশ মাছ বিক্রি হতে 2800 টাকা থেকে 2000 টাকা কেজিতে, এবং কোরাল মাছ তাও বিক্রি হতে 1500 টাকা কেজিতে, এবং লুট্টে মাছ যে সেই লুট্টে মাছ বিক্রি হতে 250 টাকা থেকে 300 টাকা কেজিতে, রুই মাছ বিক্রি হতে 300-350 টাকা কেজিতে, কাতলা মাছের বিক্রি হতে 300-350 টাকা কেজিতে। পর্যাপ্ত সরবরাহ রয়েছে মিঠা পানি এবং লবণাক্ততা পানির মাছের। তারপরে কিন্তু মাছের দাম কমছে না বলে যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ফার্মের মুরগি 10 টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রি হতে 190 টাকাতে। দেশি মুরগি বিক্রি হতে 550 টাকা থেকে 600 টাকার ভিতরে, এবং সোনালী মুরগি বিক্রি হতে 280 টাকা থেকে 300 টাকার ভিতরে। চট্টগ্রামের বাজারগুলিতে ডিম বিক্রি হতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হতে 160 টাকা ডজন, এবং পেঁয়াজের পাইকারিতে খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হতে 92 টাকা 93 টাকা, সেটা খুচরা বাজারে এসে 105 টাকা 10 টাকাতে বিক্রি হতে। এবং দেখা যাচ্ছে আসলে চট্টগ্রামের বাজারগুলিতে সব ধরনের পণ্যের দাম কিন্তু উচ্চ মূল্য বিক্রি হচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিংয়ের অভাবের কারণে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন, তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারা জানালো আসলে তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে। যতক্ষণ পর্যন্ত অভিযান হয় ততক্ষণ পর্যন্ত আসলে তাদের ব্যবসায়ীরা ঠিক থাকে, এরপরে তারা কিন্তু তাদের আগের অবস্থায় ফেরত যাচ্ছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাবিবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের গোসাইরহাট 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের অভাবে রোগীদের চিকিৎসা নিতে হয় ফ্লোরে। চাপ থাকায় বেড না পাওয়ার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এতে প্রয়োজনীয় মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যার অনুমোদন থাকলেও বেড আছে মাত্র 31টি, অথচ প্রতিদিনের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়।
রোগীর চাপ থাকায় বেশিরভাগের জায়গা হয় ফ্লোরে, পাশাপাশি নোংরা পরিবেশ সহ হাসপাতালের নানা অনিয়ম নিয়ে অভিযোগের যেন শেষ নেই। মায়ের নিউমোনিয়া হয়ে গেছে, কোনো বিছনা পাইনি। বাজে কিন্তু এখনো ডাক্তার আসেনি। লম্বা সিরিয়াল এক ঘন্টা দাঁড়ায় নিতে পারি কষ্ট। চলতি মৌসুমে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় 31টি বিছানার বিপরীতে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন 66 জন। পর্যাপ্ত লোকবল ও চিকিৎসা উপকরণের অভাবে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। আমরা টোটাল পর্যাপ্ত বেড নিতে পারতেছি না, এজন্য অধিকাংশ রোগীরাই নিচে বেডে আছে। যে পরিমাণে রোগী হয় সে পর্যাপ্ত পরিমাণে আমাদের ওষুধ আসেন, রোগীর তুলনায় অনেক কম। ঠিকমতো সেবা দিতে জরুরি ভিত্তিতে হাসপাতালটিতে 50 শয্যার যাবতীয় সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতাল পরিস্থিতি হচ্ছে 31 শয্যা জনবল, অনেক রোগী ফ্লোরে শুয়ে আছে, এটা একটা সমস্যা। খাবার পাচ্ছে না সবাই। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV। নিম্নচাপে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এমনকি নিম্নচাপের আগে যারা মাছ ধরতে গিয়েছিল তারাও ফিরেছেন খালি হাতে। এতে চরম আর্থিক সংকটে উপকূলীয় জেলে ও ট্রলার মালিকরা। তাদের পরিবারের দিন কাটছে খেয়ে না খেয়ে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নিম্নচাপে সাগর উত্তাল। আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলেই অবস্থান করছে। মাছ শিকার করতে না পেরে জাল বুনতে বুনতে অলস সময় কাটাচ্ছে জেলেরা। এক বুক হতাশায় কাটছে তাদের সকাল সন্ধ্যা। জেলেরা বলছেন, মাছের প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে গত 20 মে থেকে 23 জুন পর্যন্ত 65 দিন গভীর সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ ছিল। এরপর তারা সমুদ্রে যেতে পারলেও জালে ওঠেনি আশানুরূপ মাছ। তেমন একটা দেখা মেলেনি ইলিশেরও। এর মধ্যে আবার সাগরের বুকে ঝড়। সাগরে আসছিলাম 10 দিন, মাছ পাই না, বাজার খরচা হয় না, লস। জাল ধরে ছিটছে, এই বদলা মদলা লইয়া জাল হারি। 5 লাখ টাকার বাজার লইয়া গেছি, মনে করেন 1 লাখ টাকার মাছ বেচছি। এভাবে চলতে থাকলে জেলেদের পাশাপাশি বড় আর্থিক ক্ষতির কথা জানায় ট্রলার মালিক ও আড়তদাররা। আমার এই বোটটা 3 দিন ছিল, মাছ পায় নাই, অন্য একটা ভোটে টানিয়ে লইয়েছে। যদি ভোটে টানিয়ে না লইয়াইতে তাই এই বোটটা আপনার ইন্ডিয়া চলে যাইতে, প্রবল বাতাস ইন্ডিয়া চলে যাইতে। ইন্ডিয়া চলে গেলে ভোটেরও কোনো খোঁজ খবর থাকতে না, এবং মানুষজন যে কবে আনতে পারতাম ইন্ডিয়ার জেলখানা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। সরকারি সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ হবে বলে জানায় দুর্দশাগ্রস্ত অসহায় জেলেরা। সাইয়েদ মাহমুদ, RTV। সংযুক্ত আরব আমিরাতে সাজা মওকুফের পর বিক্ষোভকারী সেই 57 বাংলাদেশির বেশ কয়েকজন দেশে ফিরেছেন। তাদেরই একজন রাকিবুল হাসানের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারুকুণ্ডু গ্রামে। দেশে ফেরার পর তার বাড়িতে বইছে আনন্দের বন্যা। রাকিবুল জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে মানববন্ধন করায় ভিনদেশে 10 বছরের জেল হয়েছিল তার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। এই কান্না আনন্দের, এই বেদনা বিজয়ের। আরব আমিরাতে 10 বছর জেলের সাজাপ্রাপ্ত সন্তান মাস পেরোতে না পেরোতেই ফিরে আসবে, এটা হয়তো স্বপ্নেও ভাবেননি রাকিবুলের মা। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে গত 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করে। এ ঘটনায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। এর মধ্যে গত 5 আগস্ট বদলে যায় রাজনৈতিক পটভূমি। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে বন্দি দশা থেকে মুক্ত করার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে স্বস্তিতে রাকিবুলের মা ও পরিবারের অন্য সদস্যরা। আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমার ছেলে তো আমার বুক তাইছি, আমি আইয়ান আল্লাহর দরবারে শুকরিয়া, খুব খুশি। আমার আর কিছু লাগতো না, আমার ছেলে তো আমার বুকে। অনেক টেনশনে ছিলাম, হয়তো 10 বছর জেল দিছে ওনাকে। এই 10 বছর যদি জেলে থাকতো আমরা জানতামই না যে উনি কোথায় আছে, কিভাবে আছে। 2010 সালের জানুয়ারিতে আবুধাবির সানায়া শহরের একটি কোম্পানিতে চাকরিতে যোগ দেন রাকিবুল হাসান। দীর্ঘদিন ধরে সুনামের সাথেই কাজ করেন, কিন্তু দেশের শিক্ষার্থীদের রক্ত দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। আবেগের বশবর্তী হয়ে আরব আমিরাতের আইন অমান্য করে যোগ দিয়েছিলেন মানববন্ধনে। যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, আরও যোগাযোগ করতে পারে না, তখন আমরা মনে মনে ভাবতেছি কী হচ্ছে আমাদের দেশে। এই জন্য আমরা ওইখানে সবাই একত্রিত হয়ে এটাই মেসেজ দিতে চাইছিলাম আমাদের এম্বাসিকে, যে আমরা এখানে আছি, আমাদের ফ্যামিলির সুরক্ষা চাই। পরিবারের ভরণ পোষণ মেটাতে দ্রুত কাজে ফিরতে চান প্রবাস ফেরত রাকিবুল।
সৈয়দ মাহমুদ, RTV। লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত এলাকার ধরলা নদীর জোড়া ব্রিজের সংস্কার কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এলাকাবাসীর সহযোগিতায় বাঁশ, গাছ, বালু, ইট, পাথর নিয়ে শুরু হয়েছে ধসে পড়া ব্রিজের পাড়ের কাজ। এতে উন্নতি ঘটবে 3টি গ্রামের প্রায় 15,000 মানুষের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চোরাচালান রোধ সহ ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি। লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে জুবাইর রাজিনের রিপোর্টে। কোমর পানিতে নেমে এভাবেই খুঁটি গাড়ছেন বিজিবির সদস্যরা। গ্রাম থেকে জোগাড় করে কেউ বা কাঁধে বাঁশ, গাছের গুঁড়ি নিয়ে এসে ফেলছেন নদীর ধারে। আবার অন্যদিকে বালু আনা, পাথর ফেলা, বস্তা ভরাট, মাটি কাটা সহ অন্যান্য কার্যক্রম চলছে সমান তালে। এটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের ধরলা নদীর ওপর জোড়া ব্রিজের 2 পারের রাস্তার সংস্কার কাজের চিত্র। বিজিবি সদস্যদের কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সাধারণ কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীরা সহ রাজনৈতিক নেতাকর্মীরা। বিজিবি ভাইদের উদ্যোগে এটা মেরামত চলতেছে, আমরা এতে বিজিবি ভাইদের সহযোগিতা করতেছি। ক্যাম্পের যে বিজিবি যারা তারা উদ্যোগ নিয়েছে, তার সাথে আমরা এলাকাবাসী ছাত্র জনতা নিয়ে আমরা আজকে এই কাজটা করতেছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীর। প্রতি বছর বন্যার সময় এই রাস্তা, বিশেষ করে এই 2টা ব্রিজে যে কোনো একটা ব্রিজের মুখা হস্কে যায়, তার জন্য মানুষের যাতায়াতের এখানে ব্যাঘাত সৃষ্টি হয়। এই রাস্তা ভাঙ্গার কারণে আমাদের কৃষকদের যানবাহন যে খরচটা এটা অতিরিক্ত হয়ে থাকে। আমাদের এই সমস্যা বিগত 15 বছর ধরে। একটু বৃষ্টিপাত হলে পরে এখানকার লোকজনের যাতায়াত খুব একটা সমস্যার মুখে পড়ে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা তৈরি করে সমন্বিতভাবে কাজ করার কথা জানায় বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি। এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে। আমাদের কাছে 2 দিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে, মানুষ যেতে পারছে না। তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যতদূর যে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন, কেউ শ্রম দিয়ে, কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে। বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। জুবাইর রাজিন, RTV। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দ্বীপ উপজেলার সন্দ্বীপে চালু হয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC। এর ফলে এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বিদেশগামীদের জন্য এখানে বায়োমেট্রিক পরীক্ষার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। সন্দ্বীপ থেকে অপু ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন রেজন শরীফ। চারিদিকে সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা চট্টগ্রামের সন্দ্বীপ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই উপজেলার লোক সংখ্যা প্রায় 3 লাখ। একসময় এখানকার মানুষের আয়ের প্রধান উৎস ছিল কৃষি, মৎস্য ও পশুপালন। বর্তমানে শিক্ষার হার বাড়ায় এখানকার যুবক যুবতীরা নানা প্রয়োজনে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। সুবিধাবঞ্চিত এই উপজেলার মানুষকে উন্নয়নের অংশীদার করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি এখানে চালু করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC। প্রথম পর্যায়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার তরুণ তরুণীদের কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে এখানকার নারী পুরুষরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দক্ষ হয়ে বিদেশে যেতে পারছে। এখানে ফ্রিতে কোর্স করানো হচ্ছে, আমাদেরকে গ্রাফিক ডিজাইনের করার সুযোগ দিচ্ছে, কম্পিউটার অপারেশন শেখার সুযোগ দিচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এটা তৈরি করা হয়েছে এবং আমাদের সন্দ্বীপে যে হরিয়ান ফিসিয়ে ছিল সেটা আশাবাদী আরো আগাই যাবে। তবে এখানকার বিদেশগামীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও বায়োমেট্রিক পরীক্ষার জন্য সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম শহরে যেতে হয়। পরীক্ষাটি এখানে করার দাবি করলেন স্থানীয়রা। এখন সরকারের কাছে আকুল আবেদন সন্দ্বীপে যাতে ফিঙ্গারের জন্য একটা ব্যবস্থা করা হয়। দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করার কথা জানান এই কর্মকর্তা। বিদেশগামী কর্মী তো এখন বাড়ি থেকে এসে ট্রেনিং করতে পারছে, তবে আমি আবেদন করেছি যে এখানে যেন ফিঙ্গারটা দেওয়া হয়, যেটা এখান থেকে তারা একবারে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে যাবে। চট্টগ্রামে কোনো কাজ যেন না থাকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় TTC। রেজওয়ান শরীফ, RTV। আন্তর্জাতিক সংবাদ, ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি
পেসকভ ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন এই উচ্চতার কথা জানান। এই সময় এই ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর ইরানের শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, যদিও এ ধরনের খবর অস্বীকার করেছে ইরান। ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলিতে। অন্তত 40 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছেন মঙ্গলবার ভোরের আগে হওয়া এই হামলায় খান ইউনিসের খান আল মাওয়াসি এলাকায় অন্তত 20টি তাঁবুকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফেতে স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে হামাসকে লক্ষ্য করে আঘাত করেছে তারা। খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছিল হামাসের এসব সদস্যরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।